আসসালামু আলাইকুম। আমি কথা বলছিলাম শামসুন নাহার মিতুল ম্যাডামের সাথে। তিনি আমাকে প্রশ্ন করেছেন একটু আগে একটা বিষয়ে, সেইটা নিয়ে আমরা একটু অন ক্যামেরাতে কথা বলতে চাচ্ছি, কারণ এই ধরনের প্রবলেমগুলো আমাদের সমাজে প্রায় সময় ঘটছে। কর্মজীবী নারীদের ব্যাপারে, যে তারা যখন কথার কথা নারী এবং পুরুষ দুজনেই চাকরি করে, তো নারীটা যখন অফিস থেকে আসে, আমরা যদি ধারণা করি যে একই সময়ে বা কাছাকাছি সময়ে হাজব্যান্ডও আসলো, তো হাজব্যান্ডরা চাইবে যে ঘরটা সব কিছুই ঠিকঠাক পরিপাটি থাকুক, আর তার ওয়াইফ তাকে সব কিছু করে দিবে। তো এইটা নারীটার জন্য একটা বার্ডেন। আর হচ্ছে যে অনেক সময় দেখা গেল যে সেই কর্মজীবী নারীর পরিবারের অন্যান্য যারা নারী সদস্যরা আছে, তার ননদ, শাশুড়ি বা যারা আছে পরিবারের সদস্য, তারাও আশা করছে যে মানে বউ, মানে ঘরের বউ সব কিছু করবে আর কি। এটাই ছিল বোধহয়। এটাই আলোচনার বিষয়। আরেকটা ছিল যে ওই কর্মজীবী নারীটা যখন বাইরে বের হয় অফিসে যাওয়ার আগে, তখন সে কিন্তু মানে বাসার যাবতীয় রান্নাবান্না, বিশেষ করে নাস্তা এবং দুপুরের খাবারটা সে রান্না করে যায়। এটা কিন্তু কোনো পুরুষ কিন্তু তাকে কিন্তু হেল্প করছে না। তো সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মেয়েটার উপরে আসলে অনেক বার্ডেন চলে আসছে। তো এত কিছু করার পরেও আবার মানে অফিসের কাজ করে বাসায় আসার পর যখন সে এইগুলির মানে একটু রিল্যাক্স করতে চায়, তখন সেটা তার হয়ে ওঠে না। এটা কিন্তু তার সাইকোলজিক্যালি তাকে কিন্তু খুব দুর্বল করে দেয় বা হতাশ করে দেয়। সে একটু সহমর্মিতা বা একটু ভালোবাসা পেতেই পারে। এই ক্ষেত্রে আমাদের দেশের হাজব্যান্ডরা কিন্তু অনেক সময় এই জিনিসটা মনে রাখে না। তারা মনে করে যে বউ মানে হচ্ছে তাদের সেবাদাসী, সেবা করতে হবে, এইটাই তার একমাত্র কাজ। তো অনেক বোনেরা আমাকে আসলে এগুলো বলে যে আমরা আসলে এটা খুব ফিল করি, মানে খুব সমস্যার সম্মুখীন হই, কীভাবে এটা মানে করতে পারি, এখান থেকে মানে কীভাবে বের হতে পারি এই সমস্যা থেকে। না, এটা তো একটা বিশাল সমস্যা, কুরুক্ষেত্রের যুদ্ধের মতো একটা ব্যাপার। এবং আমরা যারা আলোচনা করতে বসছি, আমরাও কিন্তু সেভাবে পক্ষ মিলাইয়া বসছি, অথবা পক্ষ মিল হয়ে গেছে। মানে আমি পুরুষ পক্ষ, উনি নারী পক্ষ, কথার কথা। হ্যাঁ, তো আমরা আলোচনাটা করছি আসলে একটা মানে ক্লারিফিকেশন এবং অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আর কি। হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ এনি সলিউশন, এবং সোশ্যাল কোনো বিষয়ে আমি তো স্পেসিফিক কোনো সলিউশনের কথা বলি না, এবং এটা বলাটা বাস্তবসম্মত নয়। তো এক্ষেত্রে কথার কথা মানে কি হওয়া উচিত? একটা তুমি বলছো যে পুরুষটা বা অন্যান্য যারা পরিবারের সদস্য তারা ওই কর্মজীবী নারীটার ব্যাপারে সাপোর্টিভ হবে, এবং যেটা সে করেছে সেজন্য তাকে অ্যাপ্রিসিয়েট করবে, যেটা সে করতে পারে নাই সেটা যেন তাকে সে ব্লেম করবে না, এই ধরনের ব্যাপার। এটা একটা বলেছ। কিন্তু এর বাইরে কি এটা আছে যে যে দুজনেই যদি সমান মানুষ এবং তাদের সম অধিকার, এবং দুজনেই কথার কথা সমান দায়িত্ব পালন করে বাহিরে বা কর্ম উপার্জন করে, তাহলে ঘরে আসার পরে কাজগুলো তারা সমান সমান ভাগ করে নেবে এবং সেভাবে করবে। এটা তো অনেক ফ্যামিলিতে করে, এরকম কিন্তু অনেক ফ্যামিলিতে এটা করে, দেখছি যে দুজনে মিলেমিশে দায়িত্বটা পালন করে, এটা আমি দেখছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন সেই ক্ষেত্রে মানে হোয়াট ডু ইউ প্রেফার, যে মানে হ্যাঁ সমান সমান করা করা এগুলো তো তুমি প্রেফার করো, না সমান করা এরকম না যে তাকে হেল্প করা। কিন্তু একটা জিনিস হলো যে ওই যে একটা কথা যে একজনের কাছে শুনছিলাম যে এহসান করা, মানে আমি করি এটা ভালো। যেমন জেন্ডার রোল নিয়ে আমরা একটা আলোচনা করার সময় আমাদেরকে একজন বলল যে ওনার ফ্যামিলিতে ওনার হাজব্যান্ড, ওনার বাবা বা ওনার ভাইয়েরা, এরা সবসময় ঘরে কাজ করে, মানে যে কোনো কাজ সামনে বললে তারা সেটা করে ফেলে, এবং মেয়েদের কাজ মেয়েরাই করবে এই ধরনের কোনো ব্যাপার নাই আর কি। হ্যাঁ, সেজন্য সে কোনো একটা প্রবলেম সেখানে ফেস করে, এরকম কেউ কেউ বলেছিল, স্পেসিফিক আমার মনে পড়ছে এটা করা। তাহলে একটা কথা হলো যে ওয়াইফ মানে ঘরের কাজ করে, আর এটা মনে করা যে ঘরের কাজ ওয়াইফ করবে, দুইটার মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। হাজব্যান্ড শেয়ার করে, আর এটা মনে করা যে হাজব্যান্ডের দায়িত্ব হচ্ছে শেয়ার করা, হচ্ছে
এগুলো একটু ডিফারেন্স আছে। আর হলো যে ওয়াইফ ঘরের কাজ করে, হাজব্যান্ড মনে করে যে ঘরের কাজ করার দায়িত্ব ওয়াইফের, কিন্তু কাজ কোনোটা যদি সে করতে না পারে সেজন্য তাকে অ্যাকিউজ করে না, ব্লেম করে না। এটা আবার একটা ডিফারেন্ট পজিশন। তাহলে আমি 3টা পজিশন বললাম, এবার এটা আবার উল্টাভাবে বলা যায়। তাহলে কথার কথা, ইনকাম করা স্বামীর দায়িত্ব, আমি করব না। আরটা হলো যে ইনকাম করা স্বামীর দায়িত্ব, কিন্তু সে যদি ইনকাম করতে না পারে সেক্ষেত্রে তাকে আমি অ্যাকিউজ করব না, তারপর কোনো যতটুকু ততটুকুর মধ্যে চলবো। এগুলো কিন্তু পজিশনগুলো ভিন্ন। আরটা হলো যে না, ইনকাম করা, স্বামী ইনকাম করে ওয়াইফকে, ফ্যামিলিকে প্রোভাইড করবে, এটা না, বরঞ্চ স্বামী স্ত্রী দুজনেই ইনকাম করবে, দুজনেই খরচ করবে। মানে আবার এখন যে একটা চলতেছে যে এরকম যে মানে প্রোভাইড করার দায়িত্ব হাজব্যান্ডের আর ওয়াইফের কোনো দায়িত্ব নাই, বরঞ্চ ওয়াইফকে সে করবে। তো তাহলে এখন আমি মানে এই তালগোলের কথাগুলো বলতেছি এই জন্য যে আসলে আমি কি বলতে চাচ্ছি, এটা শুনে কারো কারোর মধ্যে প্যাঁচ লেগে যাবে, আসলে উনি বলতে চাচ্ছে কি। আমি বলতে চাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো স্পেকট্রাম আছে, অনেকগুলো সিচুয়েশন আছে। এই সিচুয়েশনগুলো কিন্তু আমাকে কিন্তু ক্রমান্বয়ে সলভ করে আসতে হবে। তাহলে প্রথমে আমাদের একটা ফ্যামিলি জিনিসটাকে এটাতে আসতে হবে। হোয়াট ইজ এ ফ্যামিলি? হোয়াট ডু ইউ থিঙ্ক? না, ফ্যামিলি তো সবাইকে নিয়ে ফ্যামিলি, সবাইকে নিয়ে আমাদের, ও ওখানে মুদি দোকান করে, ওকে আমার ফ্যামিলি? না না, সবাইকে নিয়ে বলতে পরিবারের সদস্যদেরকে নিয়েই তো ফ্যামিলি। পরিবারের সদস্য নিয়ে পরিবার, এটা একটা সার্কুলার আর কথা হইলো। এখন ফ্যামিলি কারা কারা সবাই হতে পারে, যেমন মানে যে শ্বশুর শাশুড়ি ননদ দেবর থেকে শুরু করে হাজবেন্ড, রক্তের সম্পর্কের লোকেরা পরিবারের সদস্য হয়। আর ওই মানে হেটারোসেক্সুয়াল রিলেশনের ভিত্তিতে নারী পুরুষের মধ্যে একটা পরিবার গঠিত হয়। তাহলে এই ইসলাম সম্মত পরিবার হচ্ছে যে বিবাহযোগ্য একজন নারী, বিবাহযোগ্য একজন পুরুষ যখন বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়, তারা হচ্ছে পরিবারের মূল নিউক্লিয়াস। আর এটাকে কেন্দ্র করে উভয়ের যে বিলঙ্গিংস আছে, তাদের যে ইনলস আছে বা তাদের যে প্যারেন্টসটা আছে বা তাদের যে সিবলিংস আছে ইত্যাদি মিলে হচ্ছে পরিবার। তো তারা যখন একটা পরিবারের মধ্যে আসে তখন এটা সেট আপটা কি? একজন থাকবে পরিবারের কর্তা, মানে এটার ইনকামের ব্যাপার আছে, এটার একটা সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, এটার একটা টেক কেয়ারের ব্যাপার আছে, অবশ্যই আছে। এবং একজন যিনি প্রধান হবেন তারও দায়িত্ব আছে, একজন প্রধান হতেই হবে। সেটা মা পরিবার একটা প্রতিষ্ঠানের একটা প্রধান থাকবে, ভালো কথা। কিন্তু এক্ষেত্রেও কথা আছে যে মানে আমি চাচ্ছি যে একটু প্রশ্ন উত্তরের মাধ্যমে হলে ভালো আর কি। প্রধান কি সবসময় পুরুষই হবে? না, এটা আমি তো মানি না। কারণ পুরুষ কেন হবেন? হয়তো তার মা আছেন, বাবা নাই, কিন্তু সেক্ষেত্রে মা হতে পারেন। এখন পুরুষরা যা টাকা পয়সা কামায় সব কি মায়ের হাতে তুলে দিবে? নাও দিতে পারেন। তাহলে সে প্রধান হলো কিভাবে? তাকে যদি সব না দেয়, না সব টাকা পয়সা দিলে কি প্রধান হবে? প্রধানের দায়িত্বটা কি তাহলে? টাকা পয়সা এটা একটা দিক, এটা ঠিক আছে, খরচের দিক, সেটা তো মা তার ছেলেকে বলবে। কথাটা সহজ করে ফেলি যে প্রাধান্য বা প্রধান হওয়াটা এটার এক এক ক্ষেত্রে এক একজন এক এক রকম। সেটা সন্তানের লালন পালনের ব্যাপারে মা হচ্ছে প্রধান। আবার সন্তানের কথার কথা মা চাচ্ছে যে সন্তানকে ডান দিকে নিবে, বাবা চাচ্ছে সন্তানকে বাম দিকে নেবে। এখন এই বাম ডাম দুইটাই কোনোটা যদি মোরালে যদি প্রহিবিটেড না হয়, সেক্ষেত্রে কার কথাটা মানে ইয়ে হবে, প্রাধান্য লাভ করবে? সেক্ষেত্রে যিনি রাইট কথাটা বলবেন তার কথাটাই হবে। না, দুইটাই হচ্ছে যে ইকুয়ালি রাইট। মনে করো আমি বাচ্চাকে, কেউ বলছে যে আমি মেডিকেলে পারবো, কেউ বলছে ইঞ্জিনিয়ার, বাচ্চা বলছে যে আমার বাপ মা যা বলে সেটাই করবো। এখন দেখতে হবে বাচ্চাটা আসলে কোন দিকে ভালো করবে। না এটা দেখতে হবে সেটা না, স্কেপ করো না, মানে প্রশ্নটাকে ফেস করো। সেটা হচ্ছে যে মোরাল কোনো প্রবলেম নাই, তাহলে এটা কিসের প্রবলেম? তাহলে এটার সলিউশনটা কিভাবে হবে, তাই না? মানে এই প্রশ্নগুলোকে আমাদেরকে মানে ডিল করতে হবে। এই জন্যই যে আমরা এখন বসবাস করছি 3টা প্যারাডাইমের মধ্যে। একটা হলো ওয়েস্টার্ন প্যারাডাইম, যেখানে হচ্ছে নারী পুরুষ সমান সমান,
পরিবার মানে হচ্ছে যে তারা একসাথে থাকা, সেখানে লিভ টুগেদার একটা পরিবার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটাও একটা পরিবার। মানে আমার সন্তানের মা হওয়া বা আমার সন্তানের পিতা হওয়ার জন্য যেইটা আছে সেটাই হচ্ছে যে একটা মানে পারিবারিক ব্যবস্থার আমরা ন্যূনতম কাঠামো ধরতে পারি। হ্যাঁ, এটা তো এখন ওয়েস্টার্ন সিস্টেম হচ্ছে যে মানে বিশেষ করে মানে যে পাশ্চাত্য নারীবাদ, সেটার মূল কথাটা হচ্ছে যে সমান, ইকুয়াল রেসপন্সিবিলিটি, ইকুয়াল কর্তৃত্বও ইকুয়াল, সব ইকুয়াল। সেটার ফ্যামিলি সিস্টেমটা এক ধরনের মানে লিভ টুগেদার সিস্টেমের মতো, এটা একটা ওয়েস্টার্ন সিস্টেম। আবার ইসলামিক সিস্টেমের মধ্যে হচ্ছে যে পেট্রিয়ার্কাল, এখানে মানে পিতৃতান্ত্রিক। পেট্রিয়ার্কি শব্দটা দুটা বাংলা হতে পারে, একটা হচ্ছে পুরুষতন্ত্র, একটা হচ্ছে পিতৃতন্ত্র। না, আমাদের সমস্যা হচ্ছে যে আমরা হচ্ছে যে মানে পিতৃতান্ত্রিক, কিন্তু আমরা আবার পুরুষতান্ত্রিকতাটা যে অ্যাবিউজ অফ পাওয়ার এটাকে পছন্দ করি না। আবার একই সাথে আমরা কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অংশ হিসেবে ইন্ডিয়ান কালচারের অংশ। ওকে, তো ইন্ডিয়ান কালচার, ফ্যামিলি কালচার আমাদের সাথে ইসলামিক ফ্যামিলি কালচারের সাথে অনেক মিলে, এবং এথনিক্যালি সেগুলোকে আমরা ইনহেরিট করি, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মিলে না। হ্যাঁ, তো এখন একটা ফ্যামিলিতে মানে একটা ফ্যামিলি কেন গড়ে ওঠে, যে এটাতে মানে ওভারঅল সেটআপটা হচ্ছে যে পুরুষটা ইনকাম করবে, নারীকে সে প্রোভাইড করবে, এবং নারী সংসার মানে সামলাবে, অভ্যন্তরীণ কাজগুলো করবে। এটা হচ্ছে যে জেনারেল ইয়ে। এখন আমাদের আরবান সোসাইটিতে হচ্ছে যে ওয়েস্টার্ন প্যারাডাইমের প্রভাবে বিশেষ করে আমরা যারা আলোচনা করছি, আমরা আরবান এলিটটাতে আলোচনা করছি, আমরা আরবান স্লামগুলোকে নিয়ে আলোচনার মধ্যে কিন্তু আনতেছি না। আমাদের আলোচনার প্যাটার্ন হচ্ছে আরবান এলিট। তা আরবান এলিটদের এটা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করবে, এটা এর জন্য বারবার আমরা চাকরির উদাহরণ আনতেছি, কিন্তু আমরা কিন্তু ব্যবসার উদাহরণ আনতেছি না, আমরা আরও অন্য কিছুর ফার্মের উদাহরণ আনতেছি না। তা এখন চাকরি করবে, তো এখন কথা হচ্ছে যে পরিবারেই কথা হচ্ছে যে পুরুষ প্রোভাইড করবে, তাহলে নারীটা চাকরি করবে কেন? কারণ কেউ বলতে পারে যে খরচ মেটানোর জন্য, এটা তো একটা মানে ইনডিটারমিনেট কথা। কারণ আমি যদি মনে করি যে আমাকে মাসে 10,000 টাকা ইলেকট্রিক বিল দিতে হবে, কথার কথা আর কি, আমাকে কথার কথা বাচ্চার টিউশন ফি দিতে হবে, স্কুলের ফি দিতে হবে মাসে 30,000 টাকা, বাচ্চার মনে করো এইভাবে করে আমি যদি মানে প্রয়োজনটা একেবারেই একটা মানে অনির্দিষ্ট একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো যে ইসলামিক সিস্টেমে হচ্ছে যে পুরুষরা উপার্জন করবে এবং নারীদেরকে প্রোভাইড করবে, এটা কিন্তু আমাদের আরবান সোসাইটিতে হচ্ছে না। আচ্ছা, অন দ্য কন্ট্রারি, এই যে ঘরে এসে নারীদেরকে অধিকারত দায়িত্ব পালন করতে হয়, তো এটা তো আসলেই একটা ইনজাস্টিস। কারণ ও তো অফিসে, ওকে তো নারী হিসেবে দায়িত্ব কম করতে দেওয়া হয়নি, তাই না? তো একই মানে ডিউটিস অব্লিগেশন একই করে কথার কথা তাকে আবার ঘরের কাছে, তাহলে সে ডাবল ডিউটিস হয়ে গেল। সেটাই এটা তো এখন ডাবল ডিউটিস তাকে যদি পালন করতে হয়, তাহলে তো তাকে তো সাপোর্ট দিতে হবে, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা আমরা এখানে কেন করছি না যে তাকে ডাবল ডিউটিস কেন পালন করতে হচ্ছে, কেন মানে মাতৃত্বের দায়িত্ব পালন করা, সংসার করা এটাকে ডিসগ্রেসফুল মনে করা হচ্ছে, এবং স্বামীর ইনকামকে ইনসাফিসিয়েন্ট মনে করা হচ্ছে। না, এরকম মনে করা হয় না সব ক্ষেত্রে। যেমন যদি মনে করা না হয়, তাহলে আরবান এলিট সোসাইটির সবাই নারীরা ইনকামমুখী কেন? না, সেটা হতে পারে যে সে লেখাপড়া শিখছে, তার লেখাপড়া কাজে লাগাক। হ্যাঁ, লেখাপড়া শিখছে, সে অবশ্যই কাজে লাগাবে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি তো লেখাপড়া শিখছে, সে কাজে লাগাবে, কিন্তু বাস্তবে সেটআপটা কী হচ্ছে? আমরা যদি বলি যে ইসলাম হচ্ছে আমাদের আইডিওলজি, কিন্তু ইসলামের মধ্যে আছে যে লেখাপড়া সবাই করবে, তো লেখাপড়া শিখছে সে কিছু করবে না। এখন যদি কিছু করতে না হয় সেটা করবে না, কিন্তু ব্যাপার হলো যে যেই পরিবারে আবার এমনও দেখছি যে আমরা শুধুমাত্র যে বিয়ের ক্ষেত্রে যে মেয়েদেরকে চাকরিজীবী মেয়েদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কেন? কারণ তার মানে ইনকামটা ওই ফ্যামিলি কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে তো মানে ওয়াইফ তো অবশ্যই, এবং সেক্ষেত্রে নিশ্চয়ই নারীরা বিয়ের ময়দানে প্রায়োরিটি পাচ্ছে চাকরিজীবী হওয়ার কারণে। অবশ্যই,
আর তাহলে একজন শিক্ষিত মেয়ে সে আমি কেন যে বসে জিনিসটাকে থাকবে, সে ট্রেড কাজ করবে করলাম না কেন? সেই জিনিসটা আমি ইয়ে করব না, মানে অফার করব না। আমি দেখাইলাম যে আমার এখানে আসলে তুমি এসির বাতাস পাইবা, আসার পরে দেখা গেলো যে ফ্যানও করে না। এখন চাকরিজীবী মেয়ে দেখে সে বিয়ে করলো, চাকরিজীবী মেয়ে বললো যে না, ইসলামিক শরীয়ত মোতাবেক তো আমার কোনো দায়িত্ব নেই, এগুলো সব আমার, আমি কোনো, আর যেহেতু আমি চাকরি করি সেজন্য আমি ঘরের কাজও করবো না। না, এটা তো একজন মানুষ, সে দায়িত্বশীল বা যে মরালিটি মানে ফলো কেউ তো করে, সে কিন্তু এটা বলতে পারে না। ক্লেম করতে পারে, তাই না? সব ক্লেমটাই কি মানে জাস্টিস হবে? মানে এটা হ্যাঁ, সব ক্লেম জাস্টিস হবে না, সেটা আমি বলতে চাচ্ছি যে যে মানে আমাদের গোড়াতে ওই প্রশ্নটা করতে হবে যে আমাদের সমাজ ব্যবস্থাটা কিন্তু ওই যে উল্টা হয়ে আছে, এবং এটা আমরা স্বীকার করতে মানে সংকোচ বোধ করছি, কিন্তু আমি অন ক্যামেরা বলছি, তোমার সাথে আলোচনা করছি, তুমিও কর্মজীবী। সেটা হচ্ছে যে আমরা কিন্তু ওয়েস্টার্ন প্যারাডাইম দ্বারা প্রভাবিত, এবং আমরা শুধুমাত্র শহুরে অভিজাত শ্রেণীর সমস্যাটা নিয়ে আলোচনা করছি। ওই যে আমাদের যে 0 পয়েন্টে যে পিঠাপুলি বিক্রি করে যে লোক, মুসলিম ভাই, তার ওয়াইফ, সে কিন্তু নিজেকে সেরকম মনে করে না। তারা কিন্তু মনে করে যে ইনকামটা সংসারে। গ্রামের মহিলারা যারা এই যে উৎপাদন প্রক্রিয়ার সাথে পশু, গবাদি পশু লালন পালনের ক্ষেত্রে তারা কিন্তু ফুল টাইম এটার সাথে এনগেজ। তারা মনে করে এটা ফ্যামিলির ইনকাম, এবং সেভাবে তারা প্রোভাইড করে। এখন আসো, ঘরে আসার পরে এই মানে আমাদের পুরুষরা যেটা করে, ইন মোস্ট অফ দ্য কেসেস, সে কোনো কাজই করে না। এমনকি যাদের ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে ধুইয়া মেলে দেওয়া, সেই কাজটাও করে না। খাওয়ার পরে দিয়ে আমি তো কোনো পুরুষকে দেখি নেই, খুব কম, যে যারা মানে ওই নিজে বেড়ে খায় এবং এটাকে পরিষ্কার করে রাখে। রান্না করা তো দূরের কথা, এবং সে কোনো গ্লাসে তো পানি উঠে দিতে হয়, সে কোনো কাজই করে না। হ্যাঁ, তো এটা করবে, তাহলে দেখা যাচ্ছে যে সে মানে একটা সুস্পষ্ট একটা জুলুম করছে। হ্যাঁ, আমার এবং ওই নারীটা, সে নারী হওয়ার কারণে এবং বাচ্চার মা হওয়ার কারণে এবং সোশ্যাল ইনসিকিউরিটি থাকার কারণে সে এক ধরনের ট্র্যাপড হয়ে গেছে, ফাঁদে পড়ে যাওয়ার মতো। এবং যার কারণে ওয়েস্টার্ন এনভায়রনমেন্টে গিয়ে এসব নিরীহ গৃহবধূ তারাই কিন্তু অনেক মানে বলগাহীন স্বাধীন জীবন যাপন করছে, কারণ সে মেরিটাল বন্ডিংয়ে, ফ্যামিলি ডিউটিস থেকে সে মুক্ত হয়েছে। এটা একটা মানে আলোচনার দিক। আরেকটা দিক আছে যেটা বলে আমার আলোচনাটা শেষ করব, সেটা হচ্ছে যে কথার কথা, এখন কর্মজীবী নারীদেরকে সংসারের কাছ থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হলো। মানে সম্পূর্ণ অবধি দেওয়ার কথা ওখানে আসে নাই। আমি একটা কথার কথা বলছি, এটা একটা থট এক্সপেরিমেন্ট। আচ্ছা, এটা একটা মানে ইমাজিনারি সিচুয়েশন, ওই যে বেগম রোকেয়ার সুলতানাস ড্রিমের মতো। ওটা তো সম্ভব না। না, এটা মনে করো আমরা ফিলোসফি চর্চা করি, তো আমরা নানা ধরনের থট এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা হাইপোথেটিক্যাল প্রবলেম, হাইপোথেটিক্যাল সলিউশন, এগুলো দিয়ে আমরা আর্গুমেন্ট ফিট করে একটা জিনিসকে টেস্ট করি। ওই যে অন্যান্য ডিসিপ্লিনে যারা যেভাবে টেস্ট করে, বিভিন্ন যে এগুলো টেস্ট করে, হাইপোথিসিস টেস্ট করে, ল্যাব এক্সপেরিমেন্ট করে, বা যা কিছু করে ডাটা নিয়ে কাজ করে, আমাদের এখানে আর্গুমেন্ট নিয়ে কাজ করি। এই জন্য আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়ে করি, যেটাকে আমরা থট এক্সপেরিমেন্ট বলি। এরকম একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন যদি আমরা কল্পনা করি, যেখানের মধ্যে নারীরাও পুরুষদের মতো সমান শিক্ষা অর্জনের সুযোগ আছে এবং তারা অর্জন করছে, তাদেরকে পেশা হিসেবে দায়িত্ব পালন করার, পেশাজীবী হওয়ার সুযোগ আছে, তারা সবাই পেশাজীবী, বিভিন্ন পেশাতে তারা সব কিছু আছে। আর ঘরের দায়িত্ব, নারীদের পালন করতে হয় না। মানে ঘরে এসে তাকে কোনো কাজ করতে হবে না, মানে কোনো অব্লিগেশন নাই। এই ধরনের একটা ফ্রি এনভায়রনমেন্টে একটা নারী আসলে মানে মানে ফিল বেটার হবে নাকি হবে না? হোয়াট ডু ইউ থিঙ্ক? হবে না। তা তো কিছু করা লাগতেছে না, তা কর্মচারীরা করতেছে, অথবা অটোমেটিক সিস্টেমে হচ্ছে, অথবা কোনো না কোনোভাবে হাজব্যান্ড এগুলো ম্যানেজ করছে। ঘরের মধ্যে মনে করো কাজের মেয়ে আছে, কাজের মেয়ে না মনে করো কাজের ছেলে আছে, যেভাবে চিন্তা করো না কেন এরকম। আমাদের সমাজে সাধারণত মানে ফিমেল মেড রাখা হয়, হ্যাঁ, মেলও থাকতে পারে, হোয়াটএভার। ওই যে আমরা প্যারেন্ট ট্র্যাপের মধ্যে দেখছি না, যে ওই যে পুরুষ আছে, মহিলা আছে, বাটলারও আছে, এবং যেভাবে হোক না কেন আছে। তো ওখানে মহিলা এসে দেখলো যে ওখানে এসে মানে কাজের মেয়েরা আছে, তারা ঘরের সবগুলো কাজ করে দিচ্ছে, অথবা কাজের ছেলে আছে, সে
মানে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সব কাজ করে দিচ্ছে, মানে ম্যাডামের কাজও করে দিচ্ছে, একেবারে মানে কাপড় ধোয়া থেকে শুরু করে সব কাজ করে দিচ্ছে। তো মানে এটা দেখা যায় এখন মানে আমাদের দেশে তো ছেলেরা তো এরকম সুযোগ পাচ্ছে এখন। এই যে তুমি যে কথাটা বললে, ছেলেরা সুযোগ পাচ্ছে এবং তারা এনজয় করছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে তোমার প্রতি, তুমি একজন নারী হিসেবে তোমার কি মনে হয় যে মেয়েদেরকে যদি এই সুযোগটা দেওয়া হয়, দে উইল বি হ্যাপি অ্যান্ড প্রবলেম উইল বি সলভড, মানে হাইপোথেটিক্যালি? এটা তো আসলে বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? কেমনে বলবো আমি যদি এরকম পরিস্থিতি পড়তাম, না মনে করো এরকম, মনে করো একটা সিচুয়েশনে যাকে মানে হাজবেন্ডের জন্য তাকে রান্না করতে হবে, বাচ্চাকে তাকে দেখাশোনা করতে হবে, তাকে ঘরের এটা করতে হবে, ঘরের কোনো কাজে তাকে করা লাগলো না, সে আইসা as like as hotel suppose ওই ওরকম লাইফটা তো আসলে মানে এনজয়েবল না আমার যা মনে হয়। মানে একটা নারী, মানে কর্মজীবী নারী মনে করো, মানে সে কি আসলে মানে হ্যাপি হবে? মানে এটাকে ওই কর্মজীবী নারী কিন্তু ওরকম কিছু চাচ্ছে না, চাচ্ছে না সেটা না, আমি বলছি মনে করো কি না, আমার কাছে মনে হয় আমি যেটা বলি, আমি যে আমার প্রশ্নটা উত্তরটা তুমি তোমার কাছে দুইবার চাইছি, আবার একবার আমি চাই, এটা খুবই সিগনিফিক্যান্ট যে মানে তার ঘরে এসে কোনো কাজ করা লাগবে না, ঘরের ক্লিনিং থেকে শুরু করে কুকিং, ক্লিনিং, টেক কেয়ার, এভরিথিং করার জন্য লোকজন আছে, এটা হাজব্যান্ড কোনো না কোনোভাবে ম্যানেজ করছে, হয়ে যাচ্ছে, তাকে কিছু করা লাগতেছে না। অ্যাটলিস্ট আমি তো খুশি হব না। তোমার নিজের কথা না, আমরা তো ইম্পার্সোনালাইজ করে আলোচনা করতে হবে। ইম্পার্সোনাল বলতে আমি বলতেছি আমার তো মনে হয় না অনেক মেয়ের এরকম মানে ভালো লাগবে বা খুশি হবে, ব্যাপারটা তো এরকম না। যেমন টেক কেয়ারের ব্যাপারটা কিন্তু মেয়েরা মনে করে বিছনা চাদরটা কাজের লোক বা কাজের ছেলে আছে তারা সে করে দিল, কর্মচারী বলি একটা জেন্ডার নিউট্রাল টার্ম, কর্মচারীরা আছে তারা করে দিল, সব কাজে তারা করে দিল, তাকে কোনো কিছু করতে হবে না। তো এটাতে তুমি যেটা বারবার বলতেছো, আমি রিপিটেডলি জিজ্ঞেস করছি, একটা নারী হ্যাপি হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যে ওই যে সেই যে এথিক্স অফ কেয়ার, সেটাই বলতে চাই, নারীরা হচ্ছে যে কেয়ার পেতে এবং কেয়ার দিতে সে পছন্দ করে, হিউম্যান টাচকে সে এনজয় করে, ওকে। এবং এই যে তার যে ফুলফিলমেন্ট, তার যে স্যাটিসফ্যাকশন, এই স্যাটিসফ্যাকশনটা কিন্তু এইটাই আমি দেখি যে মানে নাম বা মুখে আসছে বলতে চাচ্ছেন, আমাদের যে পরিবারের সদস্য সে বড় নারী কিন্তু বড় একজন আর্মি অফিসার, কর্নেল, সেও তো বলছে যে সে করোনার সময়ে 100% সেফটি মেনটেন করছে। কারণটা হচ্ছে যে সে যদি অসুস্থ হয় তাকে 2 উইকসের কোয়ারেন্টাইন দিবে এবং ওই কোয়ারেন্টাইন সময় সে বাচ্চাটা থেকে ডিটাচড হবে, অথচ হার হাজব্যান্ড ইজ ফুললি কেয়ারিং and very responsible এবং কোনো অসুবিধার কারণে, কিন্তু স্টিল সে ভাবতে পারে, সে এতটাই মানে সিরিয়াসলি করছে, আমাদেরকে বলছে যে বিকজ তার যদি হয় সে তার এই বাচ্চাটাও খুব ছোটো না, বাচ্চাটা এখন অনেক বড় হয়ে গেছে, 11-12 বছর, কিন্তু সে তাহলে দেখা যাচ্ছে একটা নারীর পেশাগত জীবন থেকে শুরু করে সকল কিছু কিন্তু তার মাতৃত্ব এবং তার যে নারী সুলভ যে দায়িত্ব সেটাকে সেন্টার করে কিন্তু হয়। আমি এই কথা হাজবেন্ড যদি বলে তুমি তো কষ্ট করে রান্না করছো, ঠিক আছে আমি বেড়ে খাই, এটার চেয়ে নিশ্চয়ই উনি বলবেন যে রান্না করার পরে যখন হাজব্যান্ডকে সে পছন্দ মতো একটা টুকরা দিবে এবং হাজব্যান্ড সেটা খাবে। আর যে গল্প লেখে যে কামরুন নাহার মিশু তিনি বলছেন খুবই সহজ সরল মহিলা এবং খুব ভালো লেখেন, আমি অ্যাপ্রিসিয়েট করি ওনাকে। ওনার একটা লেখার মধ্যে পড়ছিলাম যে উনি বলছেন যে ওনার কাছে দুনিয়ার সবচেয়ে আনন্দদায়ক দৃশ্য হচ্ছে যে উনি রান্না করার পরে বাচ্চাদেরকে দিচ্ছে এবং বাচ্চারা ভলাপচুয়াসলি খুব এগুলো মানে গপ গপ করে খাচ্ছে। আমরা এত বড় হয়ে গেছি, আমার বোনদের কাছে গেলে, আমার বড় বোন ছোট বোন, আমার তো 5 বোন, মানে এমন ভাব করে মনে হয় যেন দুনিয়াতে খাওয়া ছাড়া বুঝতে আর কোনো কাজ নাই প্রথমেই, হ্যাঁ এটা খা সেটা খা, মানে হয়তো ওনার ডায়াবেটিস হয়েছে, হ্যাঁ আমি যে আপনার হয়েছে এখন আপনি আমাকে লাগাইতে চাচ্ছেন, হ্যাঁ মানে এটা হচ্ছে যে নারী জাতির বৈশিষ্ট্য। একটা বাচ্চাকে মনে করো ওনার বাচ্চা না, কোনো বাচ্চা না, একটা বাচ্চাকে যদি দেখে, হ্যাঁ এমনকি সেটা যদি কুকুরের বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় অথবা মুরগির বাচ্চা হয়, হ্যাঁ মানে কলিজা ফাটি যাবে। কেয়ার না নিয়ে এসে থাকতে পারে না,
এরপরে আসো যে ঘরের কাজের ব্যাপারে, মনে করো এই যে এখানে এইখানে এই ক্যামেরাটা ঘুরাও তো দিকে, ঘুরাও, এই ঘুরাও, কি এটা ঘুরাই দাও না, তুমি হাতের এটা ঘুরাইলে ওটা ক্লিয়ার হয়ে যাবে দ্রুত, এইটা হ্যাঁ দেখা যাচ্ছে হয়েছে। আচ্ছা এখানে আরও ক্যামেরা ঘুরাইলে এখন ম্যাডাম এখানে চেতে যাবে, উনি উপস্থিত আছে অন ক্যামেরা তো না, বিহাইন্ড দ্য ক্যামেরা মানে অডিওতে। তো এটা হচ্ছে আমি যে এখানে রেখে ভিডিও করে বলছি, এখানেও এটা কিন্তু এটা এভাবে ছিল না, এটা যিনি একটু আগে ঘুরাই দিচ্ছেন, তো এটা এভাবে থাকলেও সুবিধা রাখি, এটা কোনোদিনও নেই অ্যালাউ করবে না। এখন যিনি চান যে এই জিনিসটা ফুললি অর্ডার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, পরিষ্কার থাকবে, তিনি এটাতে বেশি এনগেজ হবেন। আর যে মনে করে যে ওটা তো ঝোলানো আছে অসুবিধা কি, ওটা তো পরে আছে অসুবিধা কি, প্রয়োজনের সময় তুলে নিব আর কি। সৌন্দর্যের ব্যাপার আছে না, সৌন্দর্যের ব্যাপার আছে, পরিপাটির ব্যাপার আছে, এটা তো আসলে হাদিসও আছে এরকম কথা। একটা পুরুষ পরিপাটি থাকার ব্যাপারে যতটা সচেতন, একজন নারী স্বাভাবিকভাবে তার চেয়ে অনেক বেশি সচেতন। এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে একটা পুরুষ যতটা সচেতন, একটা নারী তার চেয়ে অনেক বেশি সচেতন, এবং এটা নারীদের একটা মানে বায়োলজিক্যাল ফেনোমেনা, গিভেন। তাহলে এখানে সবকিছু ঠিকঠাক মতো হইতে হবে, এটা যিনি সিরিয়াসলি ফিল করেন আর যিনি সিরিয়াসলি ফিল করেন না, তো ওনাদের মধ্যে তো এনগেজমেন্টের প্রবলেম হবেই, বেশ কম হবেই। মনে করো বাচ্চাটা কাঁদতেছে, এখন বাচ্চাটা কাঁদতেছে, মা খাচ্ছে, বাবা একটু করে তাকে কোলে নিয়ে সামলাইলো, এইটুকু আমরা অ্যাট বেস্ট আশা করতে পারি। আরে বাচ্চাটা তো কি বলবো, মহিলাদের বুকে গেলে বাচ্চারা যে ওম পায়, মজা পায়, এটা পুরুষদের মাসেলের সাথে পাবে? আর যদি সে যদি মানে ইয়া করে ব্রেস্ট ফিডিং বা বেবি হয়, সে তো বাবাকে চাইবে যে বাইরে যাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য, বা কোনো একটা বিপদ বললে প্রোটেকশনের জন্য। একটা ছোট বাচ্চাও কিন্তু সে কিন্তু নির্দিষ্ট কিছু বিষয়ে বাবাকে এক্সপেক্ট করে, কিন্তু মূলত সে হচ্ছে মায়ের ইয়াতে থাকে। হ্যাঁ, এখন বাচ্চাটা সেফ ফিল করে, বাচ্চাটা দুধ খাইতেছে, এটা ওনার বুকের মধ্যে আছে, বাচ্চাটাকে মানে বাচ্চারা হচ্ছে মায়ের শরীরের একটা এক্সটেন্ডেড পার্ট, তাই না? তো মারা বাচ্চাটাকে যেভাবে ফিল করে, বাবারা কোনোদিন সেটা ফিল করার কথা। এবং এই দৃষ্টিতে কিন্তু বাবাদের কন্ট্রিবিউশন কিন্তু অনেক বেশি, কারণ বাবার রিলেশনটা তো ততটা বায়োলজিক্যাল না, মেন্টাল, অনেকটাই মেন্টাল, অনেকটাই সে মানে এটা অ্যাকোয়ার্ড, নট ইন্ট্রিনজিক। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো সে ঘরের কাজ করবেই। আরেকটা কথা হচ্ছে যে সে যে বাহিরে কাজ করতেছে, এটা একটা অবশ্যই সে যদি এক্সপার্ট হয়, সে নেশনকে সার্ভিস করবে, খুব ভালো কথা। আর বাইরে কাজ করা যদি হচ্ছে মিনস অফ আর্নিং, এই আর্নিংটা তো ফ্যামিলিতে তাকে এম্পাওয়ার্ড করছে, তাই না? এখন সে বাহিরে কাজ করা, এটাকে তার অধিকার, অবশ্যই তার অধিকার, তবে সেকেন্ডের অধিকার। সে যদি কারো ওয়াইফ হয়, তার মোতাবেক চলা, সে যদি কোনো হারাম কাজের কথা বলে, অন্যায় কাজের কথা বলে, সেটা ছাড়া আইনসঙ্গত যে কোনো কথা তাকে মেনে চলা, এটা হচ্ছে তার জন্য ওয়াজিব, ইসলামের দৃষ্টিতেও, সমাজের দৃষ্টিতেও। এখন এমন কিছু সে যদি বলে যেটা অন্যায়, অথবা সেটা অন্যায় না হলে সে পছন্দ করে না, সেই জন্য তার বিরুদ্ধে সে আরবিট্রেশন করতে পারে, সে বিয়ে ভেঙে দিতে পারে, নতুন কিছু করতে পারে। কিন্তু আমাদের সমাজের মধ্যে ওই সেট আপগুলো নাই। বিয়ে ভেঙে দেওয়ার কথাটা বললেই আমার ওয়াইফ, এই যে আমাদের পার্টিসিপেন্ট, উনি কিন্তু খুব মন খারাপ করে এবং মুখ না, মন খারাপ করে না, অনেক সব কথার উদাহরণে বিয়ে ভেঙে সমাধান, বিয়ে ভেঙে দেওয়া শোনো, বিয়ে ভেঙে দেওয়া এবং ভেঙে দেওয়ার পরে মেয়েটার উপযুক্ত পুনর্বিবাহ হওয়া, এটা তো এই সামাজিক সুরক্ষা না থাকার কারণে, না বিয়ে ভেঙে এই সামাজিক সুরক্ষা না থাকার কারণে আমাদের সমাজে নারীরা নির্যাতিত হচ্ছে। এবং আমি ক্যামেরা বলতেছি, শোনো, এম্পাওয়ারমেন্টের কথা হলো নারীদের মেরিটাল অপরচুনিটি, মেরিটাল স্কোপ, মানে বিয়ে হওয়া, প্রয়োজনে আবার বিয়ে হওয়া, যে কোনো সময় বিয়ে করতে পারা, এইটার চেয়ে বড় এম্পাওয়ারমেন্ট আর কোনো কিছু হতে পারে না। আমাদের সমাজে নারীদের বিয়েটা হচ্ছে ওই যে আমাদের, তুমি যে বাইক চালাও, প্রথমবার তুমি মানে স্টার্ট দিলে যদি স্টার্ট না হয়, তাহলে তোমাকে ওখানে ওই যে পা দিয়ে কিক করে স্টার্ট করতে পার, কিন্তু এটা হবে না। তো এখানে হচ্ছে যে মানে
প্রথমবার বিয়ে, এই বিয়েটা কোনো মতে ভেঙে গেলে সে মনে ট্র্যাকে বাইরে চলে গেল, সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ব্যাপারটা হলো যে আমাদের সাহাবীদের যুগে বিয়েটা যেরকম সহজ ছিল, মানে ভেঙে গেলে আবার বিয়ে হতো। আলোচনা তো সেখানেই যে আমাদের সোসাইটি, আমরা তো ছেলেদের লাভ, কারণ ছেলে বিয়ে ভেঙে গেলে ছেলেরা একটা নিউ একটা মানুষে একটা বিয়ে করতে পারে। আমরা ওটা নিয়ে পড়া, ওইটাই তো এইজন্য ছেলেরা বলে যে বিয়ে ভেঙে গেলে সমস্যা সমাধান। আরেকটা এপিসোড করব। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সোসাইটিটা আইডিয়াল সিচুয়েশনে নাই, এটা একটা প্রবলেম। কিন্তু তার চেয়ে বড় প্রবলেম হলো যে আমরা আইডিয়াল সিচুয়েশনে ব্যাক করতে চাচ্ছি না। আমরা সমাধান চাচ্ছি একটা আইডিয়াল ফ্রেমওয়ার্ক থেকে, হ্যাঁ, কিন্তু আইডিয়াল ফ্রেমওয়ার্কটাকে রিইনস্টেট করে এটা আমরা চাচ্ছি না। যেই সমাজে পুরুষরা এনমাস কোনো জরুরি প্রয়োজন ছাড়া নারীরা বাহিরের কাজে জড়িত হবে না, অব্লিগেশনে যাবেন, সে কোনো একটা মানবিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, কোনো একটা জরুরি দায়িত্বের জন্য সে যাবে, কোনো একটা সিচুয়েশন হিসাবে, অফকোর্স সেটা আছে, কিন্তু তারা উভয়েই ইনকাম করবে, উভয়েই তারা সমান সমান। এই যে ওয়েস্টার্ন প্যারাডাইম, এটা তো ইসলাম না, ইসলামিক সিস্টেম তো পেট্রিয়ার্কাল, এবং পেট্রিয়ার্কি হচ্ছে যে ওয়েস্টার্ন সিস্টেমে একটা নেগেটিভ জিনিস, টক্সিক ম্যাসকুলিনিটি, ঠিক আছে? তো এখন আমরা যখন ইসলামিক সিস্টেমের মধ্যে আসব, সেখানে দেখা যাবে যে হাজব্যান্ড যখন তাকে কথার কথা একটু আগে আমরা যেটা আলোচনা করলাম যে সামাজিক দায়িত্ব পালন করার জন্য বাইরেতে দিচ্ছে না, সে কোয়ালিফাইড, তাকে ইনকাম করতে দিচ্ছে না, সেই মহিলাটা কি করবে? ওকে স্বামী হিসেবে মেনে নিয়ে তার জীবন, লাইফ স্যাক্রিফাইস, তার কোয়ালিটি, তার ক্যালিবার সব কিছু স্যাক্রিফাইস করবে। আমাদের সমাজ অনুসারে তাই করবে, এবং মেয়েরা তাই করছে। কিন্তু তুমি বলো যে এই কাজটা কি ঠিক হচ্ছে? এখন তাহলে একমাত্র অপশন থাকে আমাদের সমাজের মেয়েদের কাছে, কোনো না কোনোভাবে ইসলামের কথা বলে, নীতিনৈতিকের কথা বলে, আইনের কথা বলে পুরুষটাকে ঠিক করা। কিন্তু একটা জিনিস মনে রাখবা, যার হাতে ক্ষমতা আছে সে সবসময় এটা অপপ্রয়োগ করবে। তোমার হাতে যদি পাল্টা ক্ষমতা না থাকে, তুমি যদি আমাকে মিসবিহেভ করো, আমি তোমার সংসার থেকে চলে যাব, এবং তোমার চেয়ে আরো মানে দ্বিগুণ মানে বেটা ছেলে আমাকে বিয়ে করার জন্য বসে আছে, এবং তার সাথে আমি সুন্দর করে ঘুরে বেড়াবো, এবং আমি ডিভোর্স করার কারণে আমার বাচ্চারা পানিতে পড়ে যাবে না। এই ধরনের সোশ্যাল সিকিউরিটি, কালচারাল সিকিউরিটি যদি থাকে, তাহলে ওই পুরুষটা ওই নারীটার মানে পায়ের বা পা তুলে ইয়ে করবে না, কোঅপারেটিভ হবে। এই এমপাওয়ারমেন্টটা তো লাগবে। এই জন্যই আমি কথা বলছিলাম। জি, ওইটাই তো বলতে চাইছিলাম আমি, যে এখন তুমি তো বলতেছো বিয়ে ভেঙে দাও, বিয়ে ভেঙে দেওয়াটা আসলে সমস্যা সমাধান। এটা আমাদের বিদ্যমান সামাজিক ব্যবস্থাতে, আমাদের বিদ্যমান সামাজিক ব্যবস্থাতে, কুমারী অবস্থাতে প্রথমবার বিয়ে হওয়া, এটাই হচ্ছে যে তার ওই যে খেলার সময় যে কয়েন খরচ করে ফেলা, তার মানে সেফটিগুলো ইউজ করে ফেলা, সেরকম যে তুমি তার সব কয়েন, সব সেফটি সে ইউজ করে ফেলছে। এখন সে যদি অ্যাটাক্ট হয়, এখন সে ভালনারেবল। হ্যাঁ, তো এটা তো মানে আমরা যে আমাদের মূল প্যারাডাইমটা কি ইসলাম না? তো মূল প্যারাডাইম যে ইসলাম হয়, ইসলাম আমাদেরকে কী ধরনের সমাজের কথা বলে, যে সমাজের মধ্যে ওভারঅল বাহিরের কাজগুলো পুরুষরা করবে, আর ওভারঅল ভিতরের কাজগুলো নারীরা করবে। কিন্তু অকেশনালি, ইন কেস অফ নেসেসিটি, হ্যাঁ, ইন সাম ইমার্জেন্সি সিচুয়েশন নারীরাও বাইরে কাজ করবে, ইন সাম ইমার্জেন্সি সিচুয়েশন পুরুষরাও ঘরের মধ্যে কাজ করবে। এখন আমরা করছি কি ওয়েস্টার্ন প্যারাডাইম থেকে নিয়ে আসছি যে হ্যাঁ নারী পুরুষ সমান সমান সবাই সবাই কাজ করবে। আবার এখান থেকে নিয়ে আসছি যে সে মানে ঘরের মধ্যে সে আয়সা, তাহলে যে পুরুষ নারীর কাজ করবে আর যে নারী পুরুষের ভূমিকা পালন করবে, এটা নিয়ে যেটা আমরা আলোচনা করছি, সে কী হবে? এফেমিনেট মেল, ম্যাসকুলিন উইমেন। ওইটা তো আসলে একটা ভারসাম্যহীন অবস্থা, মানে সমান সমান করার মধ্যে তো আসলে বন্ডিংটা, এই যে একটা চেইন, এই যে চেইন যে লেগে থাকেন, লোহার চেইন বা যে কোনো চেইন কে, এই আংটাটা এদিকে, ওই আংটাটা এদিকে, কিন্তু কেউ কাউকে ছুটাইতে পারতেছে না। আমার মধ্যে এমন কিছু আছে যেটা তোমার মধ্যে নাই, তোমার মধ্যে এমন কিছু আছে যেটা আমার মধ্যে নাই, ওই যে বাজারে কেনা বেচার মতো, এই যে বন্ডিংটা। উইন সিচুয়েশন হচ্ছে যে পুরুষকে অনেক বেশি পুরুষসুলভ হইতে হবে, নারীকে অনেক বেশি নারীসুলভ হইতে হবে। এখন আমরা কর্মজীবী নারীদেরকে পুরুষের সমান বিবেচনা করতে যে সুযোগ দিচ্ছি, আর ঘরে এসে তারা কিন্তু ডাবল দায়িত্ব পালন করতে হচ্ছে। এখন আমি এগেন আলোচনাটা হচ্ছে ওভারঅল, মানে এইটা কে কি করবে না করবে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এগেন আরবান এলিট সোসাইটিতে প্যারাডাইমটা হচ্ছে ওয়েস্টার্ন, আর দোহাই দেওয়া হচ্ছে ইসলামের। এই জন্য ইসলামপন্থী প্র্যাকটিসিং মুসলিম বলি, সালাফি বলি,
মানে মাদ্রাসা শিক্ষিত বলি, জামাত ইসলামী বলি, ইসলামী আন্দোলন, এলিট ইসলামিস্টরা হচ্ছে যে তারা হচ্ছে কাকের ময়ূর পুচ্ছের মতো অবস্থা হয়েছে। কাকের ময়ূর পুচ্ছ মানে হচ্ছে যে আসলে কাক লাগাইছে ময়ূরের মানে লেজ, তো আসলে সে অবস্থান করে হচ্ছে যে ওয়েস্টার্ন প্যারাডাইমে, এখন মাঝখানে সে ইসলামের কথাবার্তা বলে। হ্যাঁ, ইসলামের আমাদেরকে, হ্যাঁ আমাদের সমাজ ইসলামের সাথে যে জায়গায় জায়গায় মিলতেছে না সেগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, সে অনুসারে সমাজকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আমি কথাটা শেষ করে এখানে যে তুমি যে শুরুতে যে বললা যে আমি তো বললাম এটা তুমি আমাকে যেটা ক্যামেরা রেকর্ড অন করার আগে বলছিলাম, এমনকি ওই পরিবারে যদি কথার কথা অন্যান্য নারীরা থাকে, কথার কথা ও তার নারীটার শাশুড়ি বা তার কোনো ননদ বা যা এরকম, বা যে হাজব্যান্ডের ভাইয়ের বউকে কি বলে, ননস, যা বলে, যা যা, আর বোনদেরকে ননদ বা ননদ বলে। আর বড় বোন হইলো সেটাও ননদ, ননস। আচ্ছা, অন্যান্য মানে হাজব্যান্ডের পক্ষের যেসব নারীরা থাকে পরিবারে, যদি যেসব জায়গায় থাকে, তারাও মনে করে যে এটা হচ্ছে বউয়ের দায়িত্ব, বা ননদ মনে করে এটা ভাবির দায়িত্ব। সে তো একটা নারী, তাই না? তো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সমাজ, বিশেষ করে আমি চট্টগ্রামের, তো মানে এখানে জেন্ডার রোলের নামে মানে নারীদের উপরে রীতিমতো অত্যাচার, এবং এই অত্যাচারটা এত বেশি এবং সোশ্যালি এটা এত বেশি এরকম গ্রান্টেড, হ্যাঁ, যে বউ যদি প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক আর ম্যাজিস্ট্রেট হোক, সে ঘরের মধ্যে কিন্তু বউ। হ্যাঁ, তাকে ওই সবগুলো মানে অ্যাসাইন রোল এগুলো সবগুলোকে প্লে করতে হয়, এবং কোনো মেহমান আসছে তাকে মানে করা, সে করা, মানে সকল কিছু করা। তাহলে তো তোমাদের যদি এরকমই যদি বেলায় বেলায় 5 পদে রান্না করে খাওয়াইতে, এরকম আছে মহিলা যে মানে আমি চট্টগ্রাম হওয়ার কারণে চট্টগ্রামের কথা বলি, আবার অনেকে আমাকে বলে যে আসলে আপনি চট্টগ্রামের বাইরে জানেন না বলে, সব জায়গায় এগুলো আছে। হ্যাঁ, যে সে দুপুরে রান্না রাত্রে খাবে না, হ্যাঁ রাত্রে খাবে না, এবং তোমার যদি মনে করো একটা আমিষ জাতীয়, আমরা চিটাঙ্গি ভাষায় ফয়েডা বলি, মানে মাছ মাংস আর একটা সবজি, হ্যাঁ, তো এটা দিয়ে তা চলবে না। তো এতই যদি মানে পদে পদে খানার দরকার আছে, তাহলে তাদের তো উচিত ছিল যে একটা অশিক্ষিত মেয়েকে ঘরের মধ্যে এনে তাকে রান্নাবান্নার কাজে লাগানো। তো তাদের পারিবারিক আভিজাত্যকে কাজে লাগিয়ে তারা একটা শিক্ষিত মেয়েকে বউ করে আনার পরে তাকে দাসীবাদীর মতো ব্যবহার করে। এমনকি আমাদের আছে ডাক্তারি পড়া মেয়ে তার পড়া কোন ডিসকন্টিনিউ করছে, বা ডাক্তারি পাস করার পর প্র্যাকটিস করতে দেয়নি, এরকম আছে, বা এরকম পড়ার সময় আনছে এরপর আর পড়াশোনা নাই, জানে যে অনার্স পড়তে পড়তে বিয়ে হয়ে গেল, অনার্সটা কমপ্লিট করব না, এরকম তো অনেক আছে। এবং বিয়ে এবং পড়াটা কমপ্লিট করার জন্য ওই যে আমরা নাম না বলি যে আমাদের এখানে ছিল কত ফাইট, কোনো মতে পড়তে দিবে না কেন, এই যে আমাদের যে ইউনো হাটাজারির ওনার আক্তারুন্নেসা শিউলি, উনি কিন্তু সেম, হ্যাঁ এখন যিনি আসছেন উনি কিন্তু সেম, ওনার এসএসসি পড়ার ওনার বিয়ে হলো, এরপরে খুব কষ্ট করে তাকে এইচএসসি পড়ার পারমিশন নিতে হলো শ্বশুরের কাছ থেকে, এরপর তাকে কোনো বিশ্ববিদ্যালয়ে দেওয়ার সুযোগ হয়নি, সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা কলেজে ভর্তি হলো, অনার্স মাস্টার্স পাস করে। সে যখন রেজাল্ট ভালো করলো, সে বিসিএস দেওয়ার মানে চাইলো, অনেক বাধা বিপত্তি, এবং সেটা হাজব্যান্ডই করছে, বিশেষ করে হাজব্যান্ড কোনো মতেই তাকে করতে দিবে না। পরে তার শাশুড়ি তো দিবেই না, ইভেন তার ননদ যারা ছিল তারাও দিবে না। পরে শ্বশুর একটু দয়া হয়ে মানে দয়া করে বলছে ঠিক আছে আমার বৌমা যখন এত রেজাল্ট ভালো করছে একটু দেই না হয়। তো সে কিন্তু এটা মানে পত্রিকায় বলছে, সে সরাসরি মানে লাইভে বলছে সে যে আমি এত কষ্ট করে আজকে আমি এখানকার ইউনো, হ্যাঁ, তো ওইটাই তো হয়েছে। কিন্তু সে যদি টিকে না থাকতো, তাহলে তার যদি মানে তার মানসিক মানে কজন এত মানে ইনডিমিটেবল উইল থাকে আর তার এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট ছিল, তার মানে দেখা যাচ্ছে যারা মিডিওকার অথবা যারা মানে অ্যাডভার্স সিচুয়েশন মোকাবেলা করার মতো এতটা তার মানসিক নাই, সবার তো ওরকম তো সব মেয়েদের নাই, যার কারণে দেখা যায় যে মেয়েরা ডাক্তারি পাস করার পরও প্র্যাকটিস করতে দিচ্ছে না, কিংবা অনার্স পাস করার মাস্টার্সে কমপ্লিট করতে দিচ্ছে না, এরকম তো অনেক আছে। এবং আমি দেখছি যে মানে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এরকমও অনেক আছে।
যে আমি একটা জিনিস দেখি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন, খুব নামকরা একজন প্রফেসর, তার ওয়াইফ কিন্তু আমাদের ইউনিভার্সিটি টিচার ছিলেন, কিন্তু যখন তার হাজব্যান্ড তাকে বললো যে তোমার বাচ্চাদেরকে পালতে হবে, তুমি আর মানে চাকরিটা কন্টিনিউ করবা না, উনি কিন্তু অবশ্যই চাকরিটা ছেড়ে দিচ্ছেন। তার কিন্তু সেই ক্ষোভটা থেকে কিন্তু তাকে যায় নাই, সে কিন্তু সারা জীবন। আমি নিজে ওনার সার্টিফিকেট দেখেছি, অল থ্রু ফার্স্ট ক্লাস তার, অল থ্রু ফার্স্ট, এবং সেটা সায়েন্স ফ্যাকাল্টি শেষ পর্যন্ত উনি একবার ওনার একটা লেখা তুমি আমাকে টাইপ করার জন্য দিছিলা, আধা পৃষ্ঠা, এর মধ্যে কিছু হয় নাই, কিছু হয় নাই, ওই যে প্র্যাকটিস মানে একটা পৃষ্ঠা লেখাও সে ভুলে গেছে, কারণ সে লেখাপড়ার সাথে নাই। তো এরকম তো অনেক আছে এবং ছিল। তো এই ধরনের নানা ধরনের প্রবলেমগুলো চলতেছে। তো এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে হবে এবং আমাদের একটা হোলিস্টিক সলিউশনে যেতে হবে। কিন্তু মানে উইমেন ইস্যুতে সাধারণত যারা আলোচনা করে তারা একটা সাইডকে ফোকাস করে এবং একটা ওয়ান টু ওয়ান সলিউশন করে, এইটা এভাবে করা সম্ভব, সুতরাং সবার ক্ষেত্রে এটাই করো। কিন্তু আমি বলতে চাচ্ছি যে সামাজিক বিষয়গুলো সেরকম নয়, এগুলোর মধ্যে অনেক গ্রে এরিয়া আছে এবং এই গ্রে এরিয়াগুলো আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করবো আর কি। হ্যাঁ, আর আমি যেটা মনে করি যে পারিবারিক জীবন হচ্ছে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটাই এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ট্রাস্ট, এটাই বড় কথা। কিন্তু এর মানে এই নয় যে দায়িত্ব কর্তব্য সবার সমান সমান, এটা নয়, বরঞ্চ আমরা যারা ইসলামের পক্ষে আছি আমরা একটা জেন্ডার রোল আমরা মনে করি, ইনফ্যাক্ট জেন্ডার রোল থেকে আসলে কেউ মুক্ত নয়। যারা বলছে যে আমরা জেন্ডার মানে বাইনারি থেকে মুক্ত, ওরা কিন্তু ওই যে তোমার লেখাটার মধ্যে বলছিলে না যে যারা যে নারী হোমোসেক্সুয়ালিটি করে তারাও কিন্তু পুরুষ নারী একজন, তাদের একজন নারী সঙ্গী পুরুষের ভূমিকা পালন করে, যাকে বলে টম বয়। হ্যাঁ, এটা আমরা আরিফ আহমেদ আপনের কাছ থেকে শিখছিলাম। পরে তুমি কোন নাটকে বললা জানি, মেড ফর ইচ আদার, সেখানের মধ্যে টার্মগুলোকে আমদানি করা হচ্ছে। তো এই জেন্ডার রোল এইটাই খুবই থাকা, সব এটা ন্যাচারালি আছে। যেমন মনে করো মাতৃত্ব শুধুমাত্র নারীরা মা হয়, তো এটা একটা মানে আল্লাহ বা নেচার এই রোলটা ফিক্স করে দিছে না। একই রকম খাওয়া দাওয়া সত্য ফিজিক্যাল গঠন এক একজনের এক এক রকম হয়, তাহলে বায়োলজিক্যাল ফিজিক্যাল যে সেট আপ আছে সেইটার অনুসারে আমাদেরকে পরিবার, সমাজ, এই বৃহত্তর সব কিছুকে সাজাইতে হবে, যাতে করে এই সিস্টেমের মধ্যে প্রত্যেকটা মানুষই তার জীবনের যে সার্থকতা, উদ্দেশ্য এবং সুখ এটা যাতে খুঁজে পেতে পারে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।